আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের আজকের ক্লাসে। আমরা পড়ছিলাম ধারাবাহিকভাবে সমাসের ধারাবাহিকতায় আমরা প্রথম দুইটা ক্লাস করেছি। প্রথম ক্লাসে ছিল আমাদের শিরোনাম ছিল সমাসের বীজ, অর্থাৎ সমাসের প্রাথমিক আলোচনা, সমাসের প্রকারভেদ, সমাসের পরিভাষা। এরপর আমরা দ্বিতীয় পর্বের ক্লাস করেছি। দ্বিতীয় পর্বে আমরা ক্লাস করেছি সমাস পরিচিতি। সমাস পরিচিতির ক্ষেত্রে ইতিমধ্যে আমরা দ্বন্দ্ব সমাস ও দ্বিগু সমাস, এই দুইটা সমাস চেনার ক্ষেত্রে আমাদের যা বৈশিষ্ট্য এবং ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু সম্ভব আমরা দ্বিতীয় পর্বে পেয়েছি। আজ আমরা পড়ব 3 নম্বর সমাস, তৎপুরুষ সমাস। চলো তাহলে আমরা একটু শিরোনামটা লিখে নিই, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। এখন বলতে পারেন স্যার এই তৎপুরুষ সমাস আজকে কেন? এটার সাথে আমরা গত ক্লাসে যেটা পড়েছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে খেয়াল করে দেখেন আমরা পড়েছি বিভক্তির সাথে একটা সম্পর্ক ছিল অলুক সমাসের, অলুক সমাসের সাথে আবার সম্পর্ক ছিল দ্বন্দ্ব সমাসের। অলুক দ্বন্দ্ব সমাস একটি দ্বন্দ্ব সমাসের একটা অংশ। তো তারই ধারাবাহিকতায় দেখেন দ্বন্দ্ব সমাসে আমরা পড়েছিলাম, দুঃখিত অলুক সমাসে পড়েছিলাম যে বিভক্তি লোপ পায় না। অলুক সমাস কি ছিল? যে সমাসের বিভক্তি লোপ পায় না। না পাইলে যদি অলুক সমাস হয় তাহলে প্রশ্ন হচ্ছে স্যার বিভক্তি লোপ পেলে কোন সমাস হবে? রাইট, বিভক্তি লোপ পেলে কোন সমাস হবে? চলেন, বিভক্তি লোপ হলেই তৎপুরুষ সমাসের সাথে সম্পর্ক আছে, এই কারণেই মূলত আজকে তৎপুরুষ সমাস পড়ানো। তাহলে যে বিভক্তি লোপ পেয়ে আমরা যদি এভাবে লিখি, বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, পেয়ে যে সমাস হয় তাকে কি বলে? তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস বলে। এখন কথা হচ্ছে স্যার বিভক্তি লোপ পায়, তাহলে বিভক্তি কি জিনিস? অনুগ্রহপূর্বক এই বিভক্তি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে আগের পর্বের ক্লাসে দেখতে হবে। দ্বন্দ্ব সমাস পড়ানোর ক্ষেত্রে অলুক সমাস পড়িয়েছিলাম। অলুক সমাস আমি বিভক্তি টোটাল লিখে দিয়েছি। বিভক্তি কাকে বলে, বিভক্তির উদাহরণ, বিভক্তি কত প্রকার, কোন প্রকার কি বিভক্তি, ডিটেলস দেওয়া আছে। যদি এটা এই সমাস, এখন দেখেন তৎপুরুষ সমাস জানতে হলে আপনাকে বিভক্তি জানতে হবে। বিভক্তি জানতে হলে আপনাকে অলুক সমাসের ওখানে যেতে হবে। এই কারণে বলছি অনুগ্রহপূর্বক বিভক্তিটা দেখে নেবেন, কারণ বিভক্তি না চিনলে আপনি কোনোভাবেই তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবেন না। আমি আবার রিপিট করছি, বিভক্তি না চিনলে আপনি কোনোভাবে তৎপুরুষ সমাস, কারণ সম্পর্কটাই বিভক্তির সাথে। তর্কের সম্পর্ক বিভক্তির সাথে বলে বিভক্তি না জেনে কিভাবে সম্ভব? আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদের অর্থের প্রাধান্য থাকে। পরপদের অর্থের প্রাধান্য থাকে। এখন আমাদের বিষয় যেটা আছে সেটা হচ্ছে স্যার পরপদ, পূর্বপদ। এটা জানতে হলে আবার আপনাদেরকে ভিডিও 1 নম্বর দেখতে হবে, সমাসের 1 নম্বর পর্বের ভিডিওটা দেখতে হবে, কারণ ওখানে সমাসের পরিভাষা যেখানে পড়িয়েছি সেখানে পরপদ, পূর্বপদ, সমসমান পদ, ব্যাসবাক্য, সমস্ত পদ টোটাল আলোচনাটা আছে ওখানে। তো বিস্তারিত আলোচনায় আছে, ওটা দেখলে আবার পরপদ সম্পর্কে বুঝতে পারবেন। আবার কথা আছে স্যার, আবার প্রথম দ্বিতীয় ভিডিও দেখে প্রশ্ন হতে পারে স্যার দ্বিগু সমাসেও তো পরপদের অর্থের প্রাধান্যই থাকে, আবার আজকে তৎপুরুষ হলে কিন্তু পরপদের অর্থের প্রাধান্য, তাহলে পার্থক্য কিভাবে বুঝবো? পার্থক্য স্যার এই বিভক্তির সাথে। দ্বিগু সমাসে বিভক্তি নাই, কিন্তু তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে। আর এছাড়াও এটা আলাদা একটা ক্লাস থাকবে ডিটেলস, যে কোন সমাসের সাথে কি সম্পর্ক আছে। সমাস কত প্রকার স্যার? তৎপুরুষ সমাস কত প্রকার? এটা একটা প্রশ্ন আসে অবজেক্টিভের জন্য। 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। আমরা 9 প্রকারের আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে একটা একটা করে আলোচনা শুরু করি। প্রথম প্রকারের নাম হচ্ছে প্রথমা তৎপুরুষ সমাস। কোন সমাস? প্রথমা তৎপুরুষ। প্রথমা তৎপুরুষ কিভাবে চিনব? দুঃখিত, প্রথম 9 নম্বরের 1 নম্বর হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। দুঃখিত, প্রথম, কারণ এই প্রথমা নাই কেন? কারণ আমাদের বিভক্তি আছে, শূন্য আছে, আসলে অশূন্য সব ধ্বনির সাথে থাকে, এ কারণে 1 নম্বর হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ।
স্যার এই যে এখন আপনাদেরকে জানতে হবে দ্বিতীয় তৎপুরুষ হলে কি হয়, আমি আর ডিটেলস সংজ্ঞা লিখছি না, শুধু মনে রাখবেন দ্বিতীয় তৎপুরুষ দ্বিতীয় বিভক্তি লোপ পায়। কি হয়? দ্বিতীয় বিভক্তি লোপ পায়। তাহলে দ্বিতীয় বিভক্তি কোনগুলো ছিল? কে রে, রাইট, কে রে ছিল। চলেন তাহলে আলোচনায় যাই, উদাহরণ দেখি। দেখেন যেমন দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, তাহলে ব্যাক বাক্য করলে কি আসে? দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। তাহলে বলেছিলাম যে তৎপুরুষ সমাসে কি হয়? তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পেয়ে যায়। দেখুন তো আমাদের এখান থেকে কে বিভক্তিটা লোপ পেয়েছে কিনা। কে বিভক্তি লোপ পেয়ে আমাদের কি হলো? এই কে বিভক্তিটা লোপ পেয়েই আমাদের দুঃখ প্রাপ্ত হয়েছে, রাইট। তাহলে কেটা ছিল কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, কারণটা কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, কারণটা কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। একই রকম ভাবে দেখেন আমাদের আছে রথ দেখা, তাহলে কাকে দেখতেছি? রথকে দেখতেছি। বীজ বোনা, কাকে বুনতেছি? বীজকে বোনা, বীজ বোনা। দেখেন একই রকম ভাবে খেলা দেখা, কাকে খেলে দেখতেছি? খেলা দেখতেছি। আমাদের বিখ্যাত দুটা উদাহরণ আছে, ছেলে ভুলানো, এটা হচ্ছে সরার ক্ষেত্রে ছেলে ভুলানো। আরেকটা হচ্ছে ছেলে ভুলানো নভেল পড়া। নভেল পড়াটা কি? নভেলকে পড়া। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, কারণ এগুলো থেকে সবগুলো থেকে আবার পরলোকগত, পরলোককে গত, তো এরকম ভাবে এইগুলো থেকে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, এই কারণে সবগুলোই দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। চলেন আমরা আমাদের পরবর্তী 2 নম্বরের শ্রেণী কোনটা? 2 নম্বরের শ্রেণী হচ্ছে তৃতীয় তৎপুরুষ। এটা আশা করি তুলেছেন। 2 নম্বর হচ্ছে তৃতীয় তৎপুরুষ। 2 নম্বরে কি? তৃতীয়। এখন তৃতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করতে আগে রাখো তো বিভক্তি লাগবে, কারণ তৃতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটাই তৃতীয় তৎপুরুষ। তাহলে তৃতীয় বিভক্তি কোনগুলো ছিল? তৃতীয় বিভক্তি ছিল দ্বারা, দিয়ে, কর্তৃক। যদিও এগুলো বিভক্তি না, অনুসর্গ, তারপরেও বিভক্তি আকারে একটা শ্রেণীবিন্যাস করা হয়েছে। দ্বারা, দিয়ে, কর্তৃক। এবার আসি দ্বারা, দিয়ে, কর্তৃকের ক্ষেত্রে উদাহরণ কি। দেখেন মধু মাখা, তাহলে কাকে দিয়ে মেখেছি? মধু দ্বারা মাখা বা মধু দিয়ে মাখা, যে কোনো একটা লিখতে হবে, মধু দিয়ে মাখা। একই রকম ভাবে দেখেন মধুমাখা শ্রমলব্ধ, শ্রমলব্ধ, তাহলে কিসের মাধ্যমে লব্ধ? লব্ধ মানে অর্জন করা, তাহলে কিসের মাধ্যমে অর্জন করেছি? শ্রম দিয়ে অর্জন করেছি। মন গড়া, কি দিয়ে গড়েছি? মন দিয়ে গড়েছি। আমার উপকরণের ক্ষেত্রে আছে পত্রাবৃত। পত্রাবৃত মানে কি? পত্র দিয়ে আবৃত, পত্র মানে পাতা, তাহলে পত্র দ্বারা আবৃত। একই রকমভাবে মেঘ ঢাকা বা পত্রাবৃত। এরপরে ছিল আর উদাহরণ আছে উপকরণ জাতীয় কিছু আছে, যেমন হীরক শোভিত। হীরক শোভিত মানে হীরক দ্বারা শোভিত। স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা কি করা হয়েছে? মণ্ডিত মানে ঢেকে দেওয়া হয়েছে। আরেকটা আছে বিখ্যাত চন্দন চর্চিত। চন্দন চর্চিত মানে চন্দন দ্বারা চর্চিত করা হয়েছে, তো চন্দন দ্বারা চর্চিত। তো এগুলো সবগুলো কি হচ্ছে? এরকম তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে, দ্বারা দিয়ে করতে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই যে তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে, এই কারণে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে, কারণে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। এবার চলেন আমাদের পরবর্তী কোনটা আছে 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। 3 নম্বর চতুর্থী। চতুর্থী তৎপুরুষ সমাস কিভাবে চিনব? ওই যে একই রকম বিভক্তি আছে। চতুর্থ বিভক্তি কোনগুলো মনে আছে স্যার? চতুর্থ বিভক্তি ছিল আমাদের কে রে। এখন কথা হচ্ছে স্যার কে রে তো এখানেও পেলাম, আবার দ্বিতীয়তেও পেয়েছি না, তাহলে দ্বিতীয় আর চতুর্থ পার্থক্য বলবো। পার্থক্য হচ্ছে এই কে রে সম্মান বা উদ্দেশ্য বোঝানোর জন্য ব্যবহৃত হবে।
আরেকটু নোটিস করে দেই, সেটা হচ্ছে উদ্দেশ্য বোঝালে সেক্ষেত্রে কের বিভক্তি থাকুক বা অন্য যেই বিভক্তি থাকুক না কেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কী হবে? চতুর্থী হবে। আবার বলছি, যদি উদ্দেশ্য বোঝায়, যদি কি বোঝায় স্যার? উদ্দেশ্য বোঝায়, তাহলে আমাদের কি হবে? এই উদ্দেশ্য বোঝালে অবশ্যই অবশ্যই চতুর্থী, আর কিছু বুঝাবুঝির দরকার নাই। আগে কেড়ে দিয়ে বুঝাই, তারপর ওটা দিয়ে। যেমন গুরু ভক্তি, গুরু ভক্তি, তাহলে কাকে ভক্তি করতেছি? গুরুকে। গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি। এখন বলেন তো, এই যে গুরুকে ভক্তি করতেছেন, এই কেটা কি জন্য আসছে? এই কেটা কি সাধারণভাবে আসছে নাকি উদ্দেশ্য বোঝাতে আসছে, সম্মান বোঝাতে আসছে? অবশ্যই গুরুকে ভক্তি হলে সম্মান বোঝাচ্ছে। তাহলে সম্মান বোঝালে সেটা কি? সম্মান বোঝালে সেটা হচ্ছে চতুর্থী। এই কেটা হচ্ছে চতুর্থী, চতুর্থী বিভক্তি লোপ পেয়েছে, এই কেনাটা চতুর্থী তৎপুরুষ সমাস। এরকম সম্মানতা আছে, যেমন দেবভক্তি, দেবতাকে ভক্তি করা। একই রকমভাবে দেব দর্শন, দেবতাকে দেখে যাওয়া, দেবতাকে দেখা এক ধরনের কি পুণ্যের কাজগুলো মনে করা হয়। এগুলো হচ্ছে আমাদের সম্মানার্থে। এবার আছে উদ্দেশ্যমূলক কিছু আছে, যেমন আছে আরাম কেদারা। আরাম কেদারা, কেদারা মানে কি? চেয়ার। কেদারা মানে চেয়ার। তাহলে এই কেদারাটা কার জন্য বানিয়েছি? মানে কেদারা বানানোর উদ্দেশ্যটা কি? আরাম। তাহলে আরামের উদ্দেশ্য বা আরামের জন্য কেদারা, ব্যাকবাক্যটা কি? আরামের জন্য কেদারা, ব্যাস। এখন স্যার কথা হচ্ছে, স্যার এখানে তো চতুর্থী বিভক্তির কিছুই নেই। ওই যে বলেছিলাম, এখানে বিভক্তিগত না, এখানে হচ্ছে উদ্দেশ্য বুঝেছে, এই কারণে এটা চতুর্থী। উদ্দেশ্য বোঝালে চতুর্থী, তার কোনো কথা নেই। বসত বাড়ি, তার বাড়িটা কার জন্য করেছি? বসবাস করার জন্য, মানে বসতের জন্য, নাকি? বিয়ে পাগলা, কার কার পাগলা? বিয়ে পাগলা। তাহলে পাগলা হয়েছে কার জন্য? পাগলা হয়েছে বিয়ের জন্য, এই কারণটা উদ্দেশ্যমূলক। একই রকম শিশু মঙ্গল বা বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, তাহলে বিদ্যালয়টা কার জন্য করেছে? বালিকাদের জন্য। এরকমভাবে আমাদের উদ্দেশ্যমূলকভাবেও কি চতুর্থী তৎপুরুষ হয়, আবার সম্মান বোঝানোর জন্য কেড়ে বিভক্তি লোপ পেয়েও চতুর্থী তৎপুরুষ সমাস হয়। এই গেল হচ্ছে আমাদের চতুর্থী। এবার আসে পঞ্চমী তৎপুরুষ সমাস। 4 নম্বর আছে পঞ্চমী। পঞ্চমীর ক্ষেত্রে আবার কি আছে স্যার? পঞ্চমীর ক্ষেত্রে হচ্ছে বিভক্তি কোনগুলো ছিল মনে আছে? পঞ্চমীর বিভক্তি 4 নম্বরে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। বিভক্তি ছিল হতে, থেকে। যদি এটা বিভক্তি না, এগুলো হচ্ছে কি অনুসর্গ। তারপরও আমাদের বিভক্তি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, বিভক্তির মতো কাজ করে, তাই হতে, থেকে, চেয়ে। তাহলে উদাহরণ কি স্যার? আমাদের ন্যাচারাল যে স্বভাব, স্কুল পড়ানো, মানে স্কুলে থাকলে মনে হয়, ইউনিভার্সিটি থাকলে মনে হয় কবে ইউনিভার্সিটি শেষ হবে, স্কুল থাকলে মনে হয় স্কুল কখন ছুটি হবে, শেষ হবে। হ্যাঁ, তো স্কুল পালানো, তো কোথা থেকে পালিয়েছে? স্কুল থেকে পালিয়েছে, স্কুল থেকে পালানো। তাহলে থেকে বিভক্তি লোপ পেয়েছে, তাই না? থেকে বিভক্তি লোপ পেয়েছে, এই কারণটা কোন সমাস হবে স্যার? এটা এই যে আমাদের থেকে কোন সমাস? পঞ্চমী। পঞ্চমী রয়েছে, তার মানে পঞ্চমী তৎপুরুষ সমাস। একই রকমভাবে কাছাকাছি শব্দ পাঠশালা পলায়ন, এটা প্রচুর পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষা আসে এটা, পাঠশালা পলায়ন। কারণ এটা রবি ঠাকুরের একটা বিখ্যাত কবিতা, সেই কবিতার ভিতরে এই লাইনটা আছে, 2 বিঘা জমির ভিতরেও আছে। তারপরে আছে পাঠশালা, পাঠশালা পলায়ন। বিলাত ফেরত, তাহলে কোথা থেকে ফেরত আসছে? বিলাত থেকে ফেরত আসছে। জেল খালাস, তার মানে জেল থেকে কি হয়েছে? খালাস পেয়েছে। ঋণ মুক্ত, তাহলে কার কাছ থেকে মুক্তি পেয়েছে? ঋণ থেকে মুক্ত হয়েছে, ঋণ থেকে মুক্ত। এরকম অসংখ্য উদাহরণ আছে। আমাদের আজকে আমরা 4টা সমাস পড়েছি, আরেকটা সমাস পড়ব, কারণ সমাসের অনেকগুলো তৎপুরুষ সমাস 9টা শ্রেণী, তো একদিনে 9টা শ্রেণী পড়তে গেলে অনেক বেশি হয়ে যাবে। এই কারণে আজকে আমরা 5টা পড়বো, আর বাকি 4টা আবার পরবর্তী ক্লাসে পড়বো। এর সাথে আবার আমাদের ব্যাখ্যা আছে, ওই সমাসের ভিতরে অনেকগুলো ব্যাখ্যা আছে, সে কারণে ওটাও আলাদা একটা ক্লাস থাকে। এক ক্লাসে এতগুলো পড়ালে আমার। চলেন তাহলে দেখে নেই 5 নম্বরে কি আছে। 5 নম্বর আছে হচ্ছে পঞ্চমী গেছে ষষ্ঠী, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে একই রকম কথা, বিভক্তি।
বিভক্তি ছিল কি র এর, র আর কি এর। তাহলে এখন আগে আলোচনা করি যে র এর কিরকম হচ্ছে, যেমন রাজনীতি, তাহলে কার নীতি এটা রাজার নীতি, রাজনীতি হচ্ছে রাজার নীতি। একই রকম ভাবে দেখেন পাট ক্ষেত বা পাট পাতা, তাহলে কার পাতা পাটের পাতা, পাটের পাতা, তাহলে কি পাচ্ছে কি লোক পাচ্ছে এই র লোক পেয়েছে, র ছিল ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী বিভক্তি, তার মানে ষষ্ঠী বিভক্তি লোক পেয়েছে করে ষষ্ঠী তৎপুরুষ সমাস। পাট এর, পাট এর, তাহলে এর বিভক্তি লোপ পেয়েছে এরকম। আরো আছে ধান ক্ষেত, ধান ক্ষেত, চা বাগান, চায়ের বাগান, পান বরজ, পানের বরজ, এরকম উদাহরণ অনেক আছে, আপনারা প্র্যাকটিস করলে আরো পাবেন। আজকে তৎপুরুষ সমাসের এই পাঁচটাই পড়ালাম, তাহলে আমাদের আরও 4টা সমাস তৎপুরুষ সমাসের আছে, সেটা আমরা তৎপুরুষ সমাসের দ্বিতীয় ক্লাসে পাবো। আজকে যতটুকু সম্ভব তৎপুরুষ সমাজভিত্তিক আলোচনা করছি, আর সেই সাথে অবশ্যই একটা সমাসের সাথে যেহেতু আরেকটা সমাস সম্পর্কিত, একটা অংশের সাথে আরেকটা অংশ, যেমন তৎপুরুষ সমাসের সাথে আমাদের বিভক্তির সম্পর্ক আছে, তো ওই ক্লাসটা একটু দেখে তারপর তৎপুরুষ সমাসটা দেখলে বেশি উপকৃত হবেন বলে আশা করি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাসে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।